গল্পের শুরুটা হয় একটা ভালোবাসার গল্প দিয়ে। ছেলেটা 12 বছর পর গ্রামে এসে গ্রামের সবচাইতে সুন্দরী মেয়েটাকে মন দিয়ে ফেলে। কিন্তু টুইস্ট আসে তখনই যখন হঠাৎ করে একের পর এক গ্রামবাসী রহস্যময়ভাবে আত্মহত্যা করতে শুরু করে। গ্রামের পূজারীর দাবি গ্রামের চারপাশের অষ্টদিশার বন্ধন ভাঙার কারণে একের পর এক মানুষ মারা যাচ্ছে, আর পুরনো এক অঘরীর দাবি কেউ এই গ্রামে কালো জাদু করেছে। গ্রামের সবাই যখন এই রহস্যের জট খুলতে ব্যস্ত, তখন এই সবকিছুর মাস্টারমাইন্ড তাদের মাঝে বসেই ঠান্ডা মাথায় পরের প্ল্যানিং করতে থাকে। এমনই রহস্যে ঘেরা সাসপেন্স আর কালো জাদুর গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ভিরুপাক্ষা। সালটা 1979। মাঝরাতে রুদ্রাভানাম গ্রামে সবাই ঘুমাচ্ছে। তখন গ্রামের মাঝে একটা লোক নিজের হাত কেটে বাটিতে রক্ত জমা করে। ঘরের মাঝখানে একটা বড় বৃত্ত আঁকা। বৃত্তের ভেতরে একটা বাচ্চা মেয়েকে শুইয়ে রাখা হয়েছে। লোকটা আকার ইঙ্গিতে কিছু মন্ত্র পড়তে থাকে। পাশেই বৃত্তের বাইরে তার প্যারালাইজ স্ত্রী বসেছিল। বৃত্তের ভেতরে শুইয়ে রাখা মেয়েটা চোখ দুটো বড় বড় করে পাথরের মতো শক্ত হয়ে শুয়ে আছে। হঠাৎ করে চারপাশটা কেমন যেন কেঁপে ওঠে। উঠানে রাখা ছাগলগুলো চিৎকার করে ছোটাছুটি শুরু করে। এদিকে গ্রামের সবাই জেনে গেছে এই বাসার লোকটা গ্রামের বাচ্চাদের উপরে কালো জাদু করছে। হাতে মশাল নিয়ে গ্রামবাসীরা দৌড়ে সেই লোকের বাসার দিকে যেতে থাকে। লোকটা এক মনে মন্ত্র পড়েই যাচ্ছে। তার স্ত্রী কেমন যেন ছটফট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসী সেই বাসায় এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, ও আমাদের সন্তানদের উপরে কালো জাদু করে, আজ আমরা ওকে ছাড়বো না। দরজা ভেঙে গ্রামবাসী ঘরের ভেতরে ঢুকে দেখে সামনে একটা বাচ্চাকে শুইয়ে রেখে লোকটা মন্ত্র পড়ছে। গ্রামের লোকজন রেগে লোকটাকে মারতে শুরু করে, কিন্তু তারপরও লোকটা মন্ত্র পড়া থামায় না। মারতে মারতে আধমরা হয়ে গেলে গ্রামের লোকজন স্বামী স্ত্রীকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। তখনই তাদের ছেলে দৌড়ে আসলে গ্রামের লোকজন ছেলেটাকে আটকে রাখে। সবাই মিলে স্বামী স্ত্রীকে একটা গাছের সাথে বেঁধে রাখে। লোকটা তখনও মন্ত্র পড়ছিল। এই ডাইনি আমাদের বাচ্চাদের খেয়ে ফেলেছে বলেই গ্রামের মহিলারা পাথর ছুটতে থাকে। গ্রামের লোকজন তাদের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। বাবা মাকে চোখের সামনে এভাবে জ্যান্ত পড়তে দেখে ছেলেটা মা মা করে কান্না করতে থাকে। ছেলের কান্না দেখে মহিলাটা গ্রামবাসীকে অভিশাপ দেয়, পরের পুষ্পাকারা অনুষ্ঠানের আগেই এই গ্রাম ধ্বংস হয়ে শ্মশানে পরিণত হবে। পরের দিন সকালে সবাই বাচ্চাটিকে মারতে চাইলে গ্রামের এক লোক বলে, ও তো কোনো দোষ করেনি, ওকে মারবেন কেন? গ্রামের লোকজন বলে, ওই ডাইনির ছেলেকে আমরা এই গ্রামে থাকতে দিব না। লোকটা বলে, ওকে আমি এই গ্রামের বাইরে দিয়ে আসবো। লোকটা ছেলেটাকে নিয়ে একটা অনাথ আশ্রমে দিয়ে আসে। লোকটা চলে গেলেই দেখা যায় অনাথ আশ্রমের বারান্দায় দাঁড়িয়ে ছেলেটা এক মনে মন্ত্র পড়ছে। এই ঘটনার 12 বছর পর 1991 সালের মাঝরাতে একটা লোক গ্রামের মাঝে সাইকেল নিয়ে যাচ্ছিল। সাইকেল নিয়ে কালো জাদু করা সেই লোকের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় গেটের উপরে বসে থাকা কাকটা ডাকতে থাকে। গ্রাম পার হয়ে লোকটা ভুট্টা ক্ষেতের মাঝে এসে ক্ষেত পাহারা দেওয়ার জন্য ছোট মাচার উপরে উঠে হারিকেনটা পাশে রেখে শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর সেই কাকটা এসে কাকতারুয়ার উপরে বসে বিকট শব্দে ডাকতে শুরু করে। লোকটা লাফ দিয়ে ঘুম থেকে উঠে কাকের ডাকে বিরক্ত হয়ে হারিকেন নিয়ে মাচা থেকে নেমে ক্ষেতের ভেতরে যায়। হঠাৎ কোথা থেকে যেন সেখানে হাজার হাজার কাক এসে চাঁদের আলোটা আটকে দেয়। কাকতারুয়ার উপরে বসে থাকা কাকটা এসে লোকটার মাথায় আঁচড় দেয়। সাথে সাথে লোকটা মাটিতে পড়ে যায়। লোকটা উঠে কাকের চোখের দিকে তাকিয়ে কেমন যেন সম্মোহিত হয়ে হাঁটতে হাঁটতে ভুট্টা ক্ষেতের ভেতরে চলে যায়। পরের দিন সকালে তার ছেলে এসে দেখে বাবার সাইকেল আর হারিকেন মাটিতেই পড়ে আছে, কিন্তু আশেপাশে কোথাও তার বাবা নেই। সিন শিফট হয় রুদ্রাবানাম গ্রামের বাইরে। সুরিয়া তার মা আর চাচাতো ভাইয়ের সাথে রুদ্রাবানাম গ্রামে এসেছে। সুরিয়ার মায়ের নামে এই গ্রামে কিছু জমি আছে। সুরিয়ার মা চায় সেই জমি গ্রামের স্কুলের নামে দিয়ে দিবে, তাই গ্রামে এসেছে। তারা যখন গাড়িতে বসে কথা বলছিল হঠাৎই একটা কাক এসে গাড়ির সামনের গ্লাসে ধাক্কা খেয়ে মারা যায়। সবাই গাড়ি থেকে নিচে নামলে সুরিয়ার মা বলে, এটা তো অশুভ লক্ষণ। সুরিয়া বলে, আরে মা, জঙ্গলের মাঝে পশু পাখি তো থাকবেই। কাকটা জঙ্গলের মাঝে ছুড়ে ফেলে সুরিয়া গ্রামের দিকে রওনা হয়। অপরদিকে গ্রামে কিছুদিন পরে পুষ্পকারা নামের একটা উৎসব হবে, তাই একজন পূজারী উৎসবের দিন ঠিক করে। এই গ্রামের সবাই একটা গ্রন্থ অনুযায়ী তাদের জীবন যাপন করে। এই গ্রন্থটা অনেক বছর আগে তাদের পূর্বপুরুষেরা লিখেছিল। গ্রামে কোনো সমস্যা হলে সবাই এই গ্রন্থ দেখে সমাধান করত। তখনই সুরিয়া গায়ে নিয়ে গ্রামের মাঝে আসলে গ্রামের প্রধান বলে, আমি এই অনুষ্ঠানে আনুসুরিয়াকে ডেকেছিলাম, সে তার ছেলেকে নিয়ে চলে এসেছে। সুরিয়া তার মাকে নিয়ে খালার বাসায় আসে।
এখন এই বাসায় শুধু সুরিয়ার খালাতো বোন পার্বতী আর পার্বতীর স্বামী থাকে। পার্বতীর বাম কানে ছোটবেলা থেকেই সমস্যা, সে বাম কানে তেমন একটা শুনতে পায় না। সন্ধ্যার সময় সুরিয়া তার চাচাতো ভাইকে নিয়ে গাছের উপরে ট্রি হাউসে বসে আড্ডা দেওয়ার সময় একটা মেয়ে বাসা থেকে মুরগি চুরি করছিল। গ্রামের এক লোক চুরি করতে দেখে ফেললে সে চোর চোর বলে চিৎকার করায় গ্রামবাসী চোরকে তাড়া করে। গ্রামবাসী তাড়া খেয়ে চোরটা একটা গোয়াল ঘরে এসে লুকাতে গেলেই সুরিয়া তাকে ধরে ফেলে। চোরের গলা শুনে সুরিয়া বুঝতে পারে চোরটা একটা মেয়ে, তাই তাকে ছেড়ে দেয়। পরের দিন সুরিয়ার মা তার জমি গ্রামের স্কুলের নামে দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিপ্রসাদের বাসায় যায়। হরিপ্রসাদের বাসায় খাবার খাওয়ার সময় সেখানে একটা মেয়ে আসে। মেয়েটার নাম নন্দিনী। নন্দিনী হরিপ্রসাদের মেয়ে। সুরিয়া নন্দিনীর চোখ দেখে বুঝে যায় গতকাল রাতে নন্দিনী মুরগি চুরি করতে এসেছিল। খাবার শেষে সুরিয়া নন্দিনীকে বাসার এক কোনায় ডেকে মুখে একটা ওড়না পেঁচিয়ে বলে, কাল রাতে তুমি মুরগি চুরি করেছিলে তাই না? নন্দিনী বলে, ওই মুরগিটা আমাদের মুরগিকে হারিয়ে দিয়েছে, তাই আমি তাকে রান্না করে খেয়ে নিয়েছি। একটু পরে নন্দিনীর বাসায় ডক্টর এসে নন্দিনীকে একটা ইঞ্জেকশন দেয়। ছোটবেলা থেকেই নন্দিনীর মৃগী রোগ আছে, তাই প্রতি সপ্তাহে তাকে ইঞ্জেকশন দিতে হয়। সিন শিফট হয় গ্রামের বাইরে জঙ্গলে। সেই বৃদ্ধ লোকটার জ্ঞান ফিরেছে, যার উপরে এক সপ্তাহ আগে ভুট্টা খেতে কাক হামলা করেছিল। লোকটার সামনে একটা পেয়ারা পড়ে থাকতে দেখে ক্ষুধার জ্বালায় দৌড়ে পেয়ারাটা নিয়ে একটা কামড় দেয়। পেয়ারায় কামড় দিলেই তার একটা দাঁত খুলে আসে। বৃদ্ধটা দৌড়ে পাশে একটা ছোট্ট ডোবায় নিজের চেহারা দেখে বুঝতে পারে তার অদ্ভুত কোনো রোগ হয়েছে। সিন শিফট হয় এক জোড়া লাভ বার্ডের কাছে। মেয়েটার নাম সুধা আর ছেলেটার নাম কুমার। এরা যখন লুকিয়ে প্রেম করছিল নন্দিনী তখন তাদেরকে পাহারা দিচ্ছিল। ঠিক তখনই সুরিয়া এসে বুঝতে পারে ভেতরে কেউ আছে। সুরিয়া বলে, তোমরা ধরা পড়ে গেছো, বেরিয়ে আসো। দুজনে বেরিয়ে আসলে সুধার বাবা তাদের দেখে ফেলে। সুধা বলে, এবার আর আমাদের দেখা করা সম্ভব না। সুরিয়া সুধাকে বলে, সমস্যা নাই, সবাই জানবে কুমার আমার আত্মীয়। তোমাদের যখন দেখা করার ইচ্ছা হবে আমাকে বলবে, আমি কুমারকে নিয়ে আসবো আর তুমি নন্দিনীকে নিয়ে আসবে। পরের দিন দেখা করতে আসলে নন্দিনী কুমারকে বলে, সুধার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকের পর তোমাদের আর দেখা হবে না। কুমার বলে, এই কথাটা আমি সুধার মুখ থেকে শুনতে চাই। কুমার সুধাকে বলে, আমার চোখের চোখ রেখে বলো, তুমি আমাকে ভালোবাসো না? সুধা কুমারের চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি বিয়ে করলে তোমাকেই করব। গ্রামের সবাই সামনের পুষ্পকার অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিকালে সুরিয়া মাকে দিয়ে খালাতো বোন পার্বতীর বাসায় যায়। সুরিয়ার মা পার্বতীকে বলে, আমি শহরে কত বড় বাসায় থাকি আর তুমি এই ছোট্ট বাসায়, তাই আমাদের গ্রামের বাড়িটা তোমার নামে লিখে দিলাম। পার্বতী খুশিতে কান্না করে সুরিয়ার মাকে প্রণাম করে। পার্বতীর কান্না দেখে নন্দিনীর চোখে পানি চলে আসলে সে সেখান থেকে বেরিয়ে যায়। পার্বতী বলে, নন্দিনী দাঁড়াও, সুরিয়া তাকে বাসায় দিয়ে আসবে। সুরিয়াকে ডেকে নন্দিনী বলে, পথে যাওয়ার সময় নিজের মনের কথা বলে দিও, এমন সুযোগ কিন্তু আর পাবে না। গাড়িতে সুরিয়া নন্দিনীকে তার মনের কথা জানালে নন্দিনী গাড়ি থেকে নেমে দেয় হাঁটা। সুরিয়া জিজ্ঞেস করে নন্দিনী বলে, তোমার মাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে। নন্দিনী বলে, আমার মা এখন শুধু স্মৃতি, আর স্মৃতি শুধু চোখের পানি দিতে পারে, আর কিছুই না। নন্দিনী সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় সুরিয়া বলে, আমি তোমার জবাবের অপেক্ষায় থাকবো। কয়েকদিন পর গ্রামে উৎসব শুরু হয়ে যায়। 12 বছর পর পর হওয়া এই অনুষ্ঠানকে ঘিরে গ্রামের সবার মাঝে খুশি ছড়িয়ে যায়। অনুষ্ঠানকে ঘিরে মন্দিরের সামনে মেলা বসেছে। পূজারী দেবীর সামনে নারকেল ভাঙে, কিন্তু নারকেলটা পচা দেখে পূজারী ভীষণ ঘাবড়ে যায়। তখনই দেখা যায় সেই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে মন্দিরের দিকে হেঁটে আসছে। তাকে দেখে মনে হচ্ছে তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। মন্দিরের সবাই তার অদ্ভুত আচরণ দেখে ভয়ে পাশে সরে যায়। বৃদ্ধটা পূজার ঘরে গিয়ে দেবীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধটার মুখ থেকে রক্ত ছিটকে বের হয়ে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। গ্রামের সবাই মন্দিরে ছুটে আসে। পূজারী বলে, মন্দিরের ইতিহাসে এমন মৃত্যু কোনোদিনও হয়নি, এটা এই গ্রামের জন্য অশুভ সংকেত। এই সমস্যা সমাধানের জন্য পূজারী তাদের পূর্বপুরুষদের সেই গ্রন্থ থেকে সমাধান খোঁজার চেষ্টা করে। সুরিয়া গ্রন্থে কি লেখা আছে জিজ্ঞেস করলে হরিপ্রসাদ বলে, এই মন্দির তৈরির সময় কিছু নিয়ম বানানো হয়েছিল, সেই নিয়মগুলো এই গ্রন্থে লেখা আছে। যখনই গ্রামে বা মন্দিরে কোনো বিপদ আপদ আসে তখনই এই গ্রন্থ থেকে সমাধান বের করা হয়। গ্রন্থ পড়ার শেষে পূজারী বলে, উৎসব শেষে দেবী চলে যেত, এখন সে মন্দিরে বন্দী হয়ে গেছে। মন্দিরে একজনের মৃত্যু হওয়ার কারণে দেবী অপবিত্র হয়ে গেছে। যেহেতু আমরা তার সন্তান তাই আমরাও অপবিত্র হয়ে গেছি। দেবীর অপমান হয়েছে। আমাদের এই পাপ থেকে বাঁচতে হলে গ্রামের সবাইকে 8 দিনের জন্য বন্দী থাকতে হবে। তাই আজকে সূর্য অস্ত যাওয়ার পর আগামী 8 দিনের জন্য মন্দিরে তালা মেরে রাখতে হবে। গ্রামের সবার বাসায় থাকা দেবদেবীর মূর্তি আর ছবিগুলো মন্দিরে রেখে তালা মারতে হবে। এই 8 দিন গ্রামে দেবীর আশীর্বাদ থাকবে না। তাই অশুভ শক্তির হাত থেকে গ্রামকে বাঁচানোর একটাই উপায়, এই গ্রামকেও 8 দিনের জন্য 8 দিশার বাঁধন দিয়ে বেঁধে রাখতে হবে। এই 8 দিনের মধ্যে কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে তাহলে আজীবনের জন্য গ্রাম থেকে দেবীর আশীর্বাদ উঠে যাবে। আজ থেকে শুরু করে আগামী 8 দিন পর্যন্ত এই গ্রামের কেউ বাইরে যাবে না, আর অন্য গ্রামের কোনো লোক এই গ্রামে ঢুকতে পারবে না। তাই সন্ধ্যার মধ্যে অন্য গ্রামের সবাইকে রুদ্রাবানাম গ্রাম থেকে
থেকে চলে যেতে বলা হয়। গ্রামের প্রভাবশালী অভয় রাজু এই নিয়ম মানতে চায় না। সে তার পরিবার নিয়ে মেয়ের বিয়ে উপলক্ষে গ্রাম থেকে চলে যেতে চাইলে পথে গ্রামের সবাই তাকে বাধা দেয়। অভয় হুমকি দিয়ে বলে, সময় হলে তোমাদের এইসব নিয়ম আমি ঠিকই ভাঙবো। 8 দিনের জন্য গ্রামের মানুষদের যেন কোনো সমস্যা না হয় তাই হরিপ্রসাদ সবাইকে 8 দিনের জন্য খাবার দেয়। মন্দির ধুয়ে মুছে সেদিন সবার পরনে থাকা জামা কাপড়গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। সুরিয়ার পরিবার 12 বছর ধরে গ্রামের বাইরে থাকে, তাই তাদেরও গ্রাম থেকে চলে যেতে হবে। সুরিয়ার মনে হয় গ্রাম থেকে যাবার আগে নন্দিনী ঠিকই তার ভালোবাসায় সায় দিবে। নন্দিনী সুরিয়ার কাছে আসার জন্য বাসা থেকে বের হচ্ছিল, তখনই তার মৃগী রোগ শুরু হয়। যাওয়ার সময় টেবিলের কাপড় ধরে টেবিলে থাকা মৃগীর ইঞ্জেকশন গুলো মেঝেতে পড়ে ভেঙে যায়। নন্দিনী মাটিতে পড়ে ছটফট করতে থাকে। অপরদিকে সুরিয়ার তার পরিবার নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামের সবার বাড়ি থেকে দেবদেবীর ছবি আর মূর্তিগুলো মন্দিরে জমা করা হয়। ডক্টর আসে দেখে নন্দিনীর সব ইঞ্জেকশন গুলো ভেঙে গেছে। ডক্টর বলে 30 মিনিটের ভেতর ইঞ্জেকশন না দিলে নন্দিনী মারাও যেতে পারে। অপরদিকে পূজারী সব ক্রিয়াক্রম শেষে মন্দিরে তালা মেরে দেয়। ডক্টর তার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে ইঞ্জেকশন নিয়ে আসতে বলে। পথে যাওয়ার সময় সুরিয়া দেখে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। যার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই লোকটাই নন্দিনীর জন্য ইঞ্জেকশন নিয়ে আসছিল। লোকটা বলে, আমার চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি, আপনি তাড়াতাড়ি নন্দিনীর জন্য ইঞ্জেকশনটা নিয়ে যান। এদিকে গ্রামে ঢোকার পথগুলোতে লোকজন সাদা চুন আর তিল দিয়ে চারিদিকে দাগ দিয়ে আর দিশার বন্ধনের মোহর দিচ্ছিল। ডাক্তার শেষ করার আগেই সুরিয়া গ্রামের ভিতরে ঢুকে যায়। এখন থেকে 8 দিন সে গ্রামের বাইরে যেতে পারবে না। নন্দিনীকে ইঞ্জেকশন দিলে সে এবারের মতো বেঁচে যায়। মাঝরাতে গ্রামের সবাই ঘুমিয়েছিল। সুধা গ্রামের সবার থেকে লুকিয়ে পালিয়ে যায়। গ্রামের চারপাশে মশাল জ্বালিয়ে অষ্টদিশার বন্ধন দেওয়া হয়েছে। 8 দিন এই গ্রাম থেকে বের হওয়া নিষেধ। তারপরও সুধা সেই দাগের বাইরে বের হয়। গ্রাম থেকে বের হয়ে সুধা রেল স্টেশনে আসে। কুমার আগে থেকে সেখানে অপেক্ষা করছিল। কুমারের হাতে থেকে ট্রেনের টিকিট নিয়ে সুধা ব্যাগের ভেতরে রাখে। সুধার বিয়ে ঠিক হয়েছে, তাই আজ তারা দুজন পালিয়ে যাবে বলে ঠিক করেছে। সুধা বলে, তোমার জন্য সবাইকে ছেড়ে এসেছি, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কুমার রেল লাইনে দাঁড়িয়ে বলে, আজীবন আমি তোমার সাথেই থাকবো। ঠিক সে সময় একটা ট্রেন এসে কুমারকে সজোরে ধাক্কা দেয়। চোখের সামনে কুমারকে এভাবে মারা যেতে দেখে সুধা বাকরুদ্ধ হয়ে যায়। সুধা সেখান থেকে উঠে কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো জঙ্গলের মাঝে হাঁটতে থাকে। গ্রামের চারপাশে সেই রেখা পার হয়ে সে আবারও গ্রামে প্রবেশ করে, আর সাথে সাথেই গ্রামের চারপাশের অষ্টবন্ধনের মশালগুলো নিভে যায়। সুধা হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে আসে। তাকে দেখে মনে হয় কেউ তাকে বশ করেছে। মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে হাঁটতে একটা মৌমাছির চাকের সামনে গিয়ে সুধা দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর মৌমাছির চাকের ভিতরে নিজের মুখটা চেপে ধরে। মুহূর্তেই মৌমাছিরা সুধার মুখ কামাতে শুরু করে। সুধা যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরের দিন সকালে নন্দিনী সুরিয়ার সাথে দেখা করতে পার্বতীর বাসায় যায়। নন্দিনী বলে, আজ নয়তো কাল আমি ঠিকই মারা যাব। নন্দিনী সুরিয়াকে তার মায়ের লকেট দিয়ে বলে, এটা আমার মায়ের, এটা তোমার গলায় থাকা মানে আমি তোমার সাথেই থাকা। সেদিন সন্ধ্যায় পার্বতী ঘরে উঠানে বসে ছেলেকে কবিতা শোনাচ্ছিল। হঠাৎ সে কিছু একটা শব্দ শুনতে পেয়ে টর্চ নিয়ে সেদিকে এগিয়ে যায়। কারো কান্নার শব্দ শুনে পার্বতী জঙ্গলের মাঝে চলে আসে। কিছু দূরে গিয়ে পার্বতী দেখে কেউ একজন বসে আছে। পার্বতী ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। লোকটা উঠে দাঁড়ালে পার্বতী বলে, সুরি, তুমি এখানে কি করছো? সুরি কোনো জবাব না দিয়ে কান্না করতে শুরু করে। হঠাৎই সুরি তার হাতে থাকা কাস্তে দিয়ে নিজের গলা কেটে দেয়। এমন ভয়ানক দৃশ্য দেখে পার্বতী চিৎকার করে ওঠে। তার চিৎকারে গ্রামের সবাই ছুটে আসে। গ্রামের সবাই বলে সুরি গ্রামের সবার কাছ থেকে টাকা ধার নিত, হয়তো টাকা শোধ করতে না পেরে সে আত্মহত্যা করেছে। পরের দিন সকালে পার্বতী সেলাই মেশিনে বসে কাজ করছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে কেউ তাকে বশ করেছে। হঠাৎ পার্বতী কাজ থামিয়ে ঘরের ভেতরে আসে। দেয়াল থেকে বস্তা সেলাই করার বড় সুইগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর একটা সুই নিয়ে সুইটা ডান কানের ভিতরে ঢুকিয়ে দেয়। একই দিনে গ্রামের 2 জন মানুষ মারা যাওয়ায় গ্রামের শোকের ছায়া নেমে আসে। সবাই কান্নায় ভেঙে পড়ে। সুরিয়া বলে, আমার বিশ্বাস আমার বোন আত্মহত্যা করবে না। ডক্টর বলে পার্বতীর কানে সবসময় ব্যথা করত, তাই হয়তো সহ্য করতে না পেরে সে মারা গেছে। পূজারী বলে, হয়তো পার্বতী ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে, নয়তো গ্রামের কেউ না কেউ 8 দিশার বন্ধন পার হয়ে বাইরে গেছে। হরিপ্রসাদ গ্রামের লোকদেরকে বলে, গ্রামের সবার ঘরে ঘরে গিয়ে দেখো সবাই বাড়িতে আছে কিনা। হরিপ্রসাদের লোকজন গ্রামের সবার বাড়িতে গিয়ে সবার খোঁজ নেয়। সুধার বাসায় খোঁজ নিতে গেলে তার বাবা মা মান সম্মানের ভয়ে মিথ্যা বলে যে সুধা গোসল করছে। লাশ পোড়ানো শ্মশান গ্রামের বাইরে ছিল। যেহেতু 8 দিন না হলে কেউ গ্রামের বাইরে যেতে পারবে না, তাই গ্রামের দক্ষিণ দিকে একটা পুরনো বাসায় পার্বতী আর সুরির লাশ পোড়ানোর ব্যবস্থা করা হয়। লাশে আগুন দিতে গিয়ে সুরিয়া দেখে পার্বতী ডান কানে সুই ঢুকিয়েছিল, কিন্তু পার্বতীর তো বাম কানে সমস্যা ছিল।
হরিপ্রসাদের লোকজন ফিরে এসে বলে সবাই বাড়িতেই আছে, কেউ গ্রামের বাইরে যায়নি। সবাই যখন লাশ পোড়াচ্ছিল তখন একটা কাক সেখান থেকে উড়ে জঙ্গলের দিকে যেতে থাকে। কিছু দূরে গিয়ে কাকটি নিচে পড়ে মারা যায়। সে সময় সেখানে একজন অঘরী বসেছিল। অঘরী কাকটিকে ভালোভাবে দেখে নিজের শক্তি প্রয়োগ করে কাকের চোখের মধ্যে দিয়ে কিছু দেখার চেষ্টা করলে মন্দিরের মাঝে সেই মৃত ব্যক্তিকে দেখতে পায়। সে হঠাৎই একটা শঙ্খ বাজানো শুরু করলে গ্রামের পূজারী অঘরীর কাছে এসে বলে, এখানে কেন শঙ্খ বাজাচ্ছ? এটা কোনো শ্মশান না। অঘরী বলে, গ্রামের মধ্যে যখন মরদেহ জ্বালানো হচ্ছে তার মানে এখন এই গ্রামে শ্মশান হয়ে গেছে। বলে আর দিশার দাগের উপর হাত দিতেই গ্রামের সবার মৃত্যুগুলো দেখতে পেয়ে বলে, গ্রামের অশুভ ছায়া পড়েছে, তাড়াতাড়ি এই আর দিশার বন্ধন সরাও। তখনই আশেপাশে অনেকগুলো কালো কাক এসে জড়ো হলে অঘরী বলে, এই গ্রামে কেউ কালো জাদু করেছে, এই আর দিশার বন্ধন সরাও, না হলে ওই চারজনের মতো তোমরাও মারা যাবে, মৃত্যু মহামারীতে রূপ নিবে। বলেই গ্রামে ঢুকতে গেলে পূজারী তাকে গ্রামে ঢুকতে মানা করে, না হলে নিয়ম ভঙ্গ হয়ে যাবে। অঘরী বলে, এই আর দিশার বন্ধনে যদি কাজই হতো তাহলে ওই চারজন কেন মারা গেল? হরিপ্রসাদ বলে, আপনি ভুল করছেন, চারজন না 2 জন মারা গেছে। অঘরী বলে, তোমার সেটা খুব জলদি জেনে যাবে, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তোমার দেখতে পাবে না। বলেই সৃষ্টিকর্তার কাছে গ্রামবাসীর জন্য দোয়া করে চলে যায়। গ্রামবাসীও যার যার কাজে চলে যায়। সুরিয়াকে তখনও তার বোনের শবদাহের সামনে দাঁড়ানো দেখে ডক্টর সুরিয়ার কাছে আসে। সুরিয়া বলে, পার্বতী দিদির বাম কানের সমস্যা ছিল, তাহলে সে ডান কানের সুই ঢুকিয়ে আত্মহত্যা কেন করবে? ডক্টর বলে, তার মানে অঘরী সত্যি বলেছিল। সুরিয়া বলে, যেভাবেই হোক দিদির মৃত্যুর রহস্য খুঁজে বের করতেই হবে। সুরিয়া আর ডক্টর সুরির বাসায় গিয়ে জিজ্ঞেস করে সুরি ধার দেওয়ার বিষয়ে চিন্তিত ছিল কিনা। সুরির স্ত্রী জানায় এমন কিছুই ছিল না। সুরি যে মহিলার কাছ থেকে রোজ দুধ নিত সেই মহিলাকে জিজ্ঞেস করলে জানায় সুরিয়া সেদিন দুধ নিতে আসেইনি। ডক্টর বলে, সুরি যেহেতু ঘর থেকে মন্দির পর্যন্ত পায়ে হেঁটে গেছে তাহলে নিশ্চয়ই এর মাঝেই কিছু একটা হয়েছে। সুরিয়া এবং ডক্টর মন্দিরের সেই রাস্তায় গেলে একটা বাজে গন্ধ পায়। ডক্টর বলে, এটা তো লাশ পচা গন্ধ। সুরিয়া আশেপাশে ভালোভাবে খুঁজে দেখে নরম কাদার মধ্যে একটা সাইকেল। গ্রামের লোকদেরকে ডেকে সাইকেল উঠালে দেখা যায় এটা সুরির সাইকেল। সবাই তখনও লাশ পচা গন্ধ পাচ্ছিল। সুরিয়া দেখে গাছের পাশে একটা ব্যাগ পড়ে আছে। ব্যাগটার কাছে গেলেই পাশেই একটা কিছু দেখে সে চমকে ওঠে। মৌমাছির চাকের নিচে সুধার বিকৃত লাশ পড়ে আছে। মৌমাছির কামড়ের কারণে সুধার চেহারা বিকৃত হয়ে গেছে। সুরিয়া সুধার ব্যাগ খুললে তার ভেতরে বেশ কিছু টাকা পায়। গ্রামের সবাই সেখানে জড়ো হলে সুধার মা সুধার বাবাকে বলে, তুমি বলেছিলে আমাদের মেয়ে পালিয়ে গেছে, কিন্তু সুধা পালায়নি, সে আত্মহত্যা করেছে, কারণ গ্রামের সীমা পার করলে ওরা ওকে মেরে ফেলতো। সবাই লাশ নিয়ে চলে গেলে সুরিয়া ডক্টরকে বলে, সুধার গ্রামের বাইরে গিয়েছিল, ওর ব্যাগে ট্রেনের টিকিট পেয়েছি। ডক্টর বলে, সুধার গ্রামের বাইরে গেলে তাহলে এবার ফিরে আসলো কেন? সুরিয়া বলে, এখন কুমারকে খুঁজে বের করতে হবে, তাহলে আমরা জানতে পারবো সেদিন রাতে আসলে কি হয়েছিল। কুমারের খোঁজ দিতে সুরিয়া ডক্টরকে নিয়ে নন্দিনীর কাছে আসে। নন্দিনীর বাসার কাজের মহিলা জানায়, নন্দিনী পার্বতীর মৃত্যুর খবর জানার পর থেকেই অনেক অসুস্থ। সুরিয়া নন্দিনীর সাথে কথা বলতে গেলে ডক্টর সুরিয়াকে থামিয়ে বলে, নন্দিনী পার্বতীর মৃত্যু দেখে অনেক কষ্ট পেয়েছে, তাই তাকে কুমারের বিষয়ে জিজ্ঞেস করতে হলে সুধার মৃত্যুর বিষয়ে জানানো লাগে। তখন নন্দিনী আরো অসুস্থ হয়ে যাবে। উপায় না পেয়ে সুরিয়া স্টেশনে কল দিয়ে জানতে চায় 2 দিন আগে রাতে স্টেশনে কোনো যুবক যুবতীকে দেখা গেছে কিনা। স্টেশন মাস্টার জানায়, এতদিন পরে কল করছেন, বডি তো আমি সরকারি হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। সেদিন রাতে একটা ছেলে হয়তো নেশার ঘোরে হাঁটছিল, তাই সে রেল লাইনের উপরে দাঁড়িয়েছিল। একসময় ট্রেনে চাপা পড়ে সে মারা যায়, আর মেয়েটার কি হয়েছিল তা বলতে পারবো না। সুরিয়া যেহেতু গ্রামের বাইরে যেতে পারবে না, তাই সে তার চাচাতো ভাই রাজুকে বলে ছেলেটির লাশ দেখে জানাতে যে লাশটা কুমারের কিনা। রাজু মর্গে গিয়ে দেখে লাশটা কুমারের। রাজু সুরিয়াকে কল দিয়ে বলে, হ্যাঁ লাশটা তো কুমারের। সুরিয়া এবার বেশ চিন্তায় পড়ে যায়, তাহলে কি ওই অঘরী যা বলেছিল সব সত্যি? গ্রামে কি আসলেই কেউ কালো জাদু করেছে? এদিকে পূজারী গরুর দুধ দোহাতে গিয়ে সেখান থেকে রক্ত পড়তে দেখে বেশ ভয় পেয়ে যায়। সুরিয়া এসে পূজারীকে বলে, আপনি সব নিয়ম নীতি কিছুক্ষণের জন্য ভুলে যান, কারণ অঘরী সেদিনকে যা বলেছিল সব সত্য। পূজারী বলে, অঘরীর কথা সত্য হলে গ্রামে 4 জনের লাশ পাওয়া যেত, কিন্তু আমরা 3 জনের লাশ পেয়েছি। সুরিয়া বলে, 3 জন না 4 জন মারা গেছে। যেদিন আর দিশার বন্ধন দেওয়া হয়েছিল সেদিন রাতেই সুধা তার প্রেমিক কুমারের জন্য গ্রাম থেকে বের হয়েছিল, কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টে কুমারের মৃত্যু হওয়ায় সুধা আবারও গ্রামে ফিরে আসে। জঙ্গলের মাঝে দিয়ে আসার সময় মৌমাছিরা সুধার উপরে হামলা করে। তখনই সুরি ওই পথ দিয়ে যাওয়ার সময় সুধাকে দেখে দৌড়ে তাকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে সুধা মারা গেছে। সুধার মৃত্যু দেখার পর সুরি আমার বোনের সামনে আত্মহত্যা করে। সুরির মৃত্যু পার্বতী দিদি দেখেছিল, যার কারণে পরের দিন পার্বতীও আত্মহত্যা করে। পূজারী এবার চিন্তায় পড়ে যায়। পূজারী বলে, তাহলে পার্বতীর মৃত্যুটা দেখেছিল, এবার সে আত্মহত্যা করবে। সুরিয়ার মনে পড়ে নন্দিনী তাকে বলেছিল সে পার্বতীর সাথে দেখা করতে যাবে, তার মানে কি নন্দিনী সুধার মৃত্যু দেখেছে? সুরিয়া দৌড়ে নন্দিনীদের বাসায় যায়। নন্দিনীর প্রতিবেশী ভোলা তখন গাছ থেকে পাতা সংগ্রহ করছিল। হঠাৎ সে দেখে নন্দিনী গ্রামের সেই পুরনো বাসা দিকে এগিয়ে যাচ্ছে। সে কয়েকবার নন্দিনীকে ডাকে, কিন্তু
কিন্তু নন্দিনী কোনো ডাকই শোনে না। সুরিয়া নন্দিনীর বাসার গেটে পৌঁছাতেই ভোলার সাথে ধাক্কা খায়। ভোলা জানায় নন্দিনী পুরোনো বাসা থেকে এক মনে হেঁটেই যাচ্ছে, অনেকবার ডাকার পরও সে শুনছে না। সুরিয়া দৌড়ে সেই পুরোনো বাসায় পৌঁছায়। নন্দিনীকে দেখে মনে হচ্ছে তাকে কেউ বশ করেছে। নন্দিনী কুয়ার উপরে উঠতেই সুরিয়া তাকে নামতে বলে। নন্দিনী তবুও কুয়ার মধ্যে লাফ দেয়। সুরিয়া কুয়ায় নেমে নন্দিনীকে উঠিয়ে বাসায় আনতেই পূজারী সহ পুরো গ্রামবাসী নন্দিনীকে দেখতে আসে। গ্রামের সবাই অনেক ভয় পেয়েছে, কারণ প্রতিদিন কেউ না কেউ আত্মহত্যা করছে, আর আজ নন্দিনী আত্মহত্যার চেষ্টা করেছে। ঠিক তখনই নন্দিনীর সারা শরীর কাঁপতে থাকে, তার খিঁচুনি উঠে যায়। সুরিয়া দেখে নন্দিনীর চোখ দেখতেও অস্বাভাবিক লাগছে। ডক্টর তাড়াতাড়ি চাবির গোছা নন্দিনীর হাতে দিয়ে দেয়। কিছুক্ষণ পর নন্দিনী স্বাভাবিক হয়, কিন্তু তখনও তার হুঁশ ফেরেনি। ডক্টর বলে, গ্রামে এসব কি শুরু হলো? 12 বছর আগেও এমন হয়েছিল, তবে তখন শুধু বাচ্চারা মারা যাচ্ছিল, আর এখন বড়রা মারা যাচ্ছে। পূজারী বলে, নন্দিনীর গায়ে লাগা বাতাসও এখন বিপজ্জনক, সবাই সরে যাও। গ্রামের সবাই ভয়ে পিছিয়ে যায়। তখনই হরিপ্রসাদ এসে জানতে পারে তার মেয়ে কুয়াতে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। হরিপ্রসাদ নন্দিনীর কাছে আসতেই পূজারী বলে, সুধা ওই আরদিশার বন্ধন লঙ্ঘন করায় গ্রামের সুরক্ষা কবচ নষ্ট হয়ে গেছে, ফলে সেই পুরনো বাসার শয়তানিক শক্তি জেগে উঠেছে। আপনাদের মনে আছে গল্পের শুরুতে দেখানো সেই মহিলা যখন আগুনে পড়ছিল তখন সে অভিশাপ দিয়েছিল পরের উৎসবের আগে এই গ্রাম শ্মশানে পরিণত হয়ে যাবে? পূজারী বলে, খুব জলদি এই গ্রাম শ্মশানে পরিণত হবে। গ্রামের সবাই খুব ভয় পেয়ে যায়। হরিপ্রসাদ বলে, তাহলে এখন এর সমাধান কি? পূজারী বলে, মন্দিরের নিয়ম লেখা সেই গ্রন্থ আনো, তাতেই এর সমাধান পাওয়া যাবে। হরিপ্রসাদ দৌড়ে নন্দিনীর হাত থেকে চাবি নিয়ে গ্রন্থ আনতে গেলে ডক্টর সুরিয়াকে বলে, চিন্তা করো না, নন্দিনী ঠিক হয়ে যাবে। সুরিয়া জিজ্ঞেস করে, 12 বছর আগে কি হয়েছিল, কিসের অভিশাপ, আর ওই বাসায় বা কি হয়েছিল? ডক্টর বলে, 12 বছর আগে গ্রামে এক মহামারী শুরু হয়। সেই মহামারীতে প্রতি ঘন্টায় গ্রামের কোনো না কোনো বাচ্চারা মারা যাচ্ছিল। কেউ বুঝতে পারছিল না বাচ্চারা কেন এভাবে মারা যাচ্ছে। আমার চিকিৎসাতেও কোনো কাজ হচ্ছিল না। এরই মাঝে ভেনকাট তার পরিবার নিয়ে ওই বাসায় থাকতে আসে। তবে ভেনকাট কখনোই গ্রামের কারোর সাথে কথা বলতো না। এত বাচ্চা মারা গিয়েছিল যে পুরো গ্রাম যেন শ্মশান হয়ে গিয়েছিল। কোনো উপায় না পেয়ে পূজারী এই সমস্যার সমাধানের জন্য মন্দিরে ওই গ্রন্থ ঘাটলে জানতে পারে যে গ্রামের উপরে অদৃশ্য এক বিষের প্রভাব পড়েছে। এই বিষের প্রভাব শেষ করতে গ্রামে আগুন জ্বালানো লাগবে, তাই মহা মৃত্যুঞ্জয়া হাবান করতে হবে। গ্রামের সবাই জানতো পরের দিন সকালে পূজারী হাবান করতে যাবে আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেই রাতেই সিদ্ধা বাসায় ফেরার পথে দেখে ভেনকাট গাড়িতে করে একটা বাচ্চা মেয়ের লাশ এনেছে। তার সন্দেহ হওয়ায় সে বাসার মধ্যে লুকিয়ে দেখে ভেনকাট সেই লাশ দিয়ে তন্ত্র মন্ত্র করছে। সিদ্ধা গ্রামে এই খবর দেওয়ার সাথে সাথেই গ্রামবাসী বুঝে যায় এই ভেনকাটের কারজাদুর কারণেই গ্রামের সব বাচ্চারা মারা যাচ্ছে। তাই তারা আগুন নিয়ে দৌড়ে এসে ভেনকাটের বাসায় হামলা করে। ভেনকাট এবং তার স্ত্রীকে গাছের সাথে বেঁধে জ্যান্তভাবে আগুনে পুড়িয়ে মারে। এই ঘটনার কয়েকদিন পর ওই বাসা থেকে কারো চিৎকার শোনা যায়। কেউ কেউ ওই বাসায় কারো ছায়াও দেখতে পায়। পূজারী যখন জানতে পারলো ওই বাসায় আত্মা বসবাস করছে, সে পূজা করে ওই বাসার দরজা আজীবনের জন্য বন্ধ করে দেয়। এরপর ওই বাসায় যাওয়ার সাহস আর কারো হয়নি। সুরিয়া ডক্টরকে নিয়ে পুরোনো বাসায় যায়। ডক্টর বলে, এই বাসায় যাওয়া কি ঠিক হচ্ছে? সুরিয়া বলে, সমস্যা যেখান থেকে শুরু হয়েছে সমাধানও সেখানেই পাবো। সুরিয়া বাসার ভিতরে গিয়ে আশেপাশে ভালোভাবে দেখে বুঝতে পারে এই বাসায় কেউ এসেছিল। হঠাৎ কিছু শব্দ শুনে ডক্টর এবং সুরিয়া একটা ছোট আলমারির কাছে গেলে সেখান থেকে একটা বিড়াল দৌড়ে যেতেই আলমারি পড়ে যায়। সুরিয়া দেখে দেয়ালে একটা গোপন ড্রয়ার খুলে দেখে ভেনকাট আর তার স্ত্রীর ছবি এবং একটি ডায়েরি। ভেনকাট ডায়েরিতে তার তন্ত্রমন্ত্র বিদ্যা সম্পর্কে লিখেছে। ভেনকাটের মতে আত্মা এক প্রকারের শক্তি, আর এই শক্তি দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। কেউ মারা গেলে তার চোখ 6 ঘন্টা যাবত জীবিত থাকে, তাই ভেনকাট তার তন্ত্রমন্ত্র দিয়ে চোখের মাধ্যমে মৃত মানুষকে জীবিত করার শক্তি অর্জন করতে চায়। সুরিয়া বলে, এটা মানুষের চোখ ব্যবহার করার মন্ত্র। যেই চোখ কারোর মৃত্যু দেখে তার বেঁচে থাকাটাও কঠিন হয়ে যায়। সুরিয়া বলে, নিশ্চয়ই এই তন্ত্রমন্ত্রের সাথে গ্রামে হওয়া মৃত্যুগুলোর কোনো না কোনো সম্পর্ক আছে। আচ্ছা, ভেনকাটের একটা ছেলে ছিল না, তার কি হয়েছিল? পূজারী এদিকে গ্রামের সেই গ্রন্থ দেখে এই সমস্যা থেকে বের হওয়ার একটা উপায় বের করে। তা হলো, যে মানুষের শরীরে শয়তানি আত্মা রয়েছে তাকে একটি কাঠের বাক্সে বন্ধ করে বাক্সটি গ্রামের উত্তর দিকে নিয়ে তিল দিয়ে বৃত্ত এঁকে তার মধ্যে বাক্সটি রেখে দিতে হবে। চন্দ্রগ্রহণের সময় শয়তানি আত্মার শক্তি কমে যায়। তখনই যে বাঁচতে চায় তাকে নিজের রক্ত দেওয়া লাগবে। গ্রহণ শেষ হওয়ার আগে যদি বাক্সে বন্দী মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা হয় তাহলে তার সাথে থাকা শয়তানি আত্মাও মারা যাবে। হরিপ্রসাদ বলে, এসব কি বলছেন পূজারী? আমার মেয়েকে কেন মারবেন? অভয় এসে বলে, আগেও তো জ্যান্ত মানুষকে পুড়িয়ে আমাদের সমস্যা সমাধান করেছি, এ আর নতুন কি? এবার শুধু তোমার মেয়েকে পোড়ানো হবে, তাই তোমার এমন লাগছে। হরিপ্রসাদ অভয়ের কাছে মিনতি করে বলে তার মেয়েকে বাঁচাতে, কিন্তু অভয়ের মেয়ের বিয়ে থাকা সত্ত্বেও তাকে গ্রাম থেকে বের হতে দেওয়া হয়নি। সেই রাগে সে কোনো কথা শোনেই না। গ্রামের কিছু লোক হরিপ্রসাদের সাপোর্ট করলে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অভয় তার লোকদেরকে পাঠায় নন্দিনীকে তুলে আনতে। তারা যখনই নন্দিনী
নন্দিনীকে তুলতে যাবে ঠিক তখনই সুরিয়া এসে তাদের বাধা দেয়। সুরিয়া বলে তারা নন্দিনীকে ঘুমের ওষুধ দিচ্ছে, 8 ঘন্টা পর্যন্ত নন্দিনী হুঁশ আসবে না, আর এই 8 ঘন্টার মধ্যে সুরিয়া নন্দিনী এবং পুরো গ্রামকে বাঁচানোর পথ খুঁজে বের করবে। এই জন্য তাকে গ্রামের বাইরে যেতে হবে। গ্রামের সবাই সুরিয়াকে যেতে মানা করে, কারণ সুধা গ্রামের বাইরে যাওয়ার ফলে এসব শুরু হয়েছিল। পূজারী বলে 8 দিশার সীমা দেওয়ার পরও মানুষ মারা যাচ্ছে, আর গ্রামের সীমা পার করলে সুরিয়ারও বিপদ হবে। সে নন্দিনীকে বাঁচাতে যে কোনো ঝুঁকি নিতে পারে। সুরিয়া গ্রাম থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। ডক্টর বলে তুমি ভেনকাটের ছেলেকে খুঁজতে যাচ্ছ, না জানি সে কত বিপজ্জনক। সুরিয়া বলে ওই বিপদের সামনাসামনি আমাকে হতেই হবে, না হলে এই গ্রামের সমস্যার সমাধান হবে না। আমি না আসা পর্যন্ত আপনি নন্দিনীর খেয়াল রাখবেন। অভয় বলে যে গ্রামে মানুষ নিজেদের সুরক্ষিত করতে মন্দিরই বন্ধ করে দেয়, সেখানে একটি মেয়ের জীবনের কোনো গ্যারান্টি নেই। তখনই পাশের গ্রামের লোকজন এসে সুরিয়াকে বাধা দেয়, কারণ তাদের মতে সুরিয়া গ্রাম থেকে বের হলে ওই মহামারী তাদের গ্রামে চলে আসবে। সুরিয়া কারো কোনো বাধা না মেনে গাড়ি নিয়ে চলে যায়। অপর গ্রামের এক লোক সুরিয়ার পিছু নিলে সে সাপের কামড়ে মারা যায়, ফলে ওই গ্রামের সবাই ভয় পেয়ে যায়। সুরিয়া গ্রাম থেকে বের হয়ে ভেনকাটের ছেলেকে যে অনাথ আশ্রমে রাখা হয়েছিল সেখানে এসে জানতে পারে অনাথ আশ্রম 7 বছর আগেই বন্ধ হয়ে গেছে। এখন এই অনাথ আশ্রমে শুধু এখানকার মালিক, তার স্ত্রী এবং কেয়ারটেকার থাকে। আশ্রমের মালিক এখন প্যারালাইসিসের রোগী। সুরিয়া তার সামনে ভেনকাটের ছেলের কথা বলতেই সে কেমন যেন ঘাবড়ে যায়। মহিলাটি জানায় হরিপ্রসাদ ভেনকাটের ছেলে ভাইরাবাকে আশ্রমে রেখে যাওয়ার পর থেকেই তারা লক্ষ্য করে ভাইরাবা সবসময় তন্ত্রমন্ত্র করতে থাকতো, অন্য কারোর সাথে কথা বলতো না, মন্ত্র ছাড়া সে আর কিছুই বলতো না, আর আজব আজব ড্রয়িং করতো, গাছের নিচে বসে কাকের সাথে খেলতো, রাতে আশ্রম থেকে কোথায় যেন চলে যেত, আশ্রমের পাশের জঙ্গলে একা একা দাঁড়িয়ে থাকতো। তাকে কিছু জিজ্ঞেস করা হলেই সে কিছু না বলেই চলে যেত। এমনকি কোনো বাচ্চা যদি তাকে মারতে যেত সে মন্ত্র করে উল্টা তাকেই আঘাত করত। এই জন্য আশ্রমের অন্য বাচ্চারা তাকে অনেক ভয় পেত। ভাইরাবার যখন 15 বছর বয়স হয় তখন এক পূর্ণিমার রাতে আশ্রমের এক সেবিকা ভাইরাবাকে মধ্যরাতে জঙ্গলের দিকে যেতে দেখে। সারা রাত সবাই তাকে অনেক খোঁজে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। ভাইরাবা আসলে একটা গাছের উপরে বসে সবার দিকে নজর রাখছিল। অনেক রাতে সে যখন ফিরে আসে তখন আশ্রমের মালিক ভাইরাবাকে জিজ্ঞেস করে সে কোথায় ছিল। ভাইরাবা কোনো জবাব না দিয়েই তার হাত ধরে মন্ত্র পড়ে, সাথে সাথেই লোকটা প্যারালাইজ হয়ে যায়। সেই দিনই ভাইরাবা আশ্রম থেকে পালিয়ে যায়। লোকটা জানায় ভাইরাবা রোজ রাত 10টার পরে বাইরে যেত আর ভোর 4টার দিকে চলে আসতো। রোজ 6 ঘন্টা হেঁটে সে ফিরে আসতো। জঙ্গলের পশ্চিম দিকে গেলে হয়তো তাকে পাওয়া যেতেও পারে। সুরিয়া পশ্চিমের দিকে গেলে একটা নদীর পাড়ে এসে দেখে নদীর অপর পাশে জঙ্গলের মাঝে এক জায়গায় আগুন জ্বলছে। সুরিয়া ঘাটে রাখা নৌকায় উঠে নদীর অপর পাশে গিয়ে দেখে সেখানে অনেকগুলো অঘরী, আশেপাশে গা ছমছমে পরিবেশ, সব অঘরী যার যার মতো ধ্যান করছে। সুরিয়া ভাইরাবা বলে ডাকলেই অঘরীদের একজন তার উপরে হামলা করে মন্ত্র পড়তে থাকে, কিন্তু সুরিয়ার উপরে কোনো মন্ত্রের প্রভাব হচ্ছে না দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই মিলে সুরিয়ার উপরে আক্রমণ করলে জঙ্গলের সেই অঘরী এসে বাকিদেরকে থামায়। অঘরী বলে তুমি যেহেতু গ্রামের সীমা পার করে এসেছো তাহলে তুমি বুঝে গেছো ওখানে কি হয়েছে। সুরিয়া বলে কেউ কারো মৃত্যু দেখলেই পরবর্তী দিন সে নিজেও আত্মহত্যা করছে। অঘরী বলে এটা তো মানুষকে বশে আনার মন্ত্র, এই মন্ত্র 100 বছর আগে আত্মার শক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হতো। যে গ্রামে কালো জাদু করছে সে প্রাচীন মন্ত্র ব্যবহার করেছে, তার উদ্দেশ্য এই গ্রামকে ধ্বংস করে দেওয়া। আর এই মন্ত্র জপ করার জন্য এমন জায়গা লাগবে যেখানে বাতাস প্রবেশ করতে পারে না, কোনো আওয়াজ শোনা যায় না এবং আলো প্রবেশ করে না। সুরিয়া বলে কোথায় আছে এমন জায়গা। অঘরী সুরিয়াকে এমন একটা গুহায় নিয়ে আসে। অঘরী জানায় এই মন্ত্র পড়ার সময় খুব সাবধান থাকতে হয়, ছোট একটা ভুল করলেই মৃত্যু। তাই এই তপস্যা করার সময় প্রতি মুহূর্তে ছবি এঁকে এবং লিখে সংরক্ষণ করা হয়। দেখা যায় সেই গুহার দেওয়ালে অনেক ধরনের ছবি আঁকা। সুরিয়া এবং অঘরী গুহার ভিতরে প্রবেশ করে দেখে মেঝেতে গোল করে কিছু চিহ্ন আঁকা। গুহায় আসার সাথে সাথেই অঘরী তার দ্রব্য দৃষ্টিতে কিছু দেখতে পায়। অঘরী বলে এই গুহাতেই সেই তন্ত্রমন্ত্র করা হয়েছে। সুরিয়া দেওয়ালে আঁকা একটা চিহ্ন দেখে বলে এই চিহ্ন সে ভাইরাবার বাবা ভেনকাটের বইতে দেখেছে। সুরিয়া নিশ্চিত হয়ে যায় ভাইরাবা আশেপাশেই আছে, তাই সে গুহার আশেপাশে খুঁজতে থাকে। অঘরী দেখে একটি জায়গায় গাছের শিকড়ে কিছু সুতা পেঁচিয়ে রাখা। সুরিয়া শিকড় সরালে দেখে গ্রামের মন্দিরের গ্রন্থের মতো আরেকটা গ্রন্থ। অঘরী বইটা হাতে নিতেই দ্রব্যদৃষ্টিতে দেখে বুঝতে পারে এইটা আসল বই। অঘরী বই হাতে নিতেই নন্দিনী হঠাৎ লাফিয়ে ওঠে। গ্রামের সবাই ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। কিছুক্ষণ পর নন্দিনী শান্ত হয়ে যায়। নন্দিনী এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি। সুরিয়া বুঝে যায় ভাইরাবা আগে গ্রামের আসল গ্রন্থ বদলে নকল বই বানিয়ে গ্রামে রেখে দিয়েছে, 8 দিশার বন্ধন দিয়ে পুরো গ্রামকে আটকে দিয়েছে। এদিকে সবাই নন্দিনীর হুঁশ ফিরে আসতে দেখে তাকে মেরে ফেলার জন্য ব্যস্ত হয়ে যায়। হরিপ্রসাদ সবাইকে আটকালেও কেউ কারো কথা শোনে না। অভয় সবাইকে থামতে বলে। অভয় বলে আমরা সবাই যেখানে নিজেদের বাঁচানোর জন্য একজনকে মারতে চাচ্ছি সেখানে সুরিয়া নিজের ভালোবাসাকে বাঁচাতে মৃত্যুর মুখোমুখি গেছে, তাই সুরিয়া আসা পর্যন্ত সবাই চুপ করে বসো। নন্দিনীকে বাঁচানোর জন্য সে অবশ্য
অবশ্যই ফিরে আসবে। অঘরী সুরিয়াকে বলে এই মন্ত্রের প্রভাব বন্ধ করার জন্য ভাইরাবাকে খুঁজে বের করতে হবে। সুরিয়া একটা ব্যাগ দেখতে পায়, সে তাড়াতাড়ি ব্যাগের কাছে গিয়ে ব্যাগ উল্টিয়ে সব ফেলে দিয়ে একটা ন্যাশনাল আইডি কার্ড পায়। আইডি কার্ডে কুমারের ছবি দেখে সুরিয়া অঘরীকে বলে এটা তো কুমারের ছবি, তার মানে কুমারী হলো ভাইরাবা, যে এই মন্ত্রের প্রথম শিকার। অঘরী তখন সেই চক্রের মাঝে হাত দিয়ে দৈব দৃষ্টিতে দেখতে পায় কুমার এই চক্রের মাঝে বসে তন্ত্রমন্ত্র করে একটা জ্যান্ত মুরগিকে দাঁত দিয়ে কামড়িয়ে মেরে ফেলে। অঘরী সুরিয়াকে বলে কুমারের দুর্ঘটনার মৃত্যু হয়নি, বরং সে আত্মবলিদান দিয়েছে, অর্থাৎ কুমার নিজেকে হত্যা করে নিজের আত্মাকে অন্য কারো শরীরে প্রবেশ করিয়ে তাদের মাধ্যমে নিজের উদ্দেশ্য সাধন করছে। কিন্তু প্রশ্ন হলো 8 দিশার বন্ধন পার করে কুমার গ্রামে প্রবেশ করলো কিভাবে? সুরিয়া বলে কুমার প্রথমে সুধাকে প্রেমের জালে ফাঁসিয়ে সুধাকে 8 দিশার বাঁধন থেকে বের হওয়ার জন্য বাধ্য করে। স্টেশনে আসার পর সুধার সামনে আত্মহত্যা করে নিজের আত্মা সুধার শরীরে দিয়ে গ্রামের 8 দিশার বাঁধন পার করে গ্রামে ঢোকে। অঘরী বলে তাহলে সুধা গ্রামে প্রবেশ করার সাথে সাথেই মানুষকে বশ করা সেই প্রাচীন মন্ত্র কাজ করা শুরু করে। ভাইরাবার আত্মা গ্রামে এসে এমন কাউকে খুঁজছিল যে সর্বপ্রথম মরতে দেখবে আর চোখের মাধ্যমে তার শরীরে প্রবেশ করবে। এভাবে সে প্রথমে সুধা, তারপর সুরি, তারপর পার্বতী আর এখন নন্দিনীর শরীরে প্রবেশ করেছে। এক একজনের দেহে প্রবেশ করে তাকে বাধ্য করছে আত্মহত্যা করার জন্য। আর এই মন্ত্রের সর্বশেষ স্টেজে কুমারের আত্মা গ্রামের সবাইকে একসাথে মেরে ফেলবে। সুরিয়া বলে তার মানে নন্দিনীকে জ্যান্ত আগুনে পোড়ালে এর সমাধান হবে না, আসলে এটা ভাইরাবার চাল, যেন সে একসাথে সবাইকে মারতে পারে। অঘরী বলে কুমার এখন আত্মার শক্তিতে কনভার্ট হয়ে গেছে, তার মানে তাকে কেউ নিয়ন্ত্রণ করছে। সুরিয়া বলে ভাইরাবা যেহেতু গ্রন্থ বদলে দিয়েছে, তার মানে এই গ্রামে কেউ তাকে সাহায্য করছে, না হলে গ্রামের বই সে কিভাবে পেল? অঘরী বলে সুরিয়া যা করার জলদি করতে হবে, কারণ এই মন্ত্র শুরু হয় বলিদান দিয়ে এবং শেষও হয় বলিদান দিয়ে। তাই যে এসবের সাথে জড়িত সে নিজেকে শেষ করার আগে তাকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। পূজারী বলে চন্দ্রগ্রহণ শেষ হতে বেশি সময় লাগবে না, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। এখন সুরিয়া ফিরে আসলেও আমাদের কিছুই করার নেই। গ্রামের সবাই নন্দিনীকে নিয়ে কাঠের বাক্সে বন্ধ করে গ্রামের উত্তর দিকে নিয়ে যায়। হরিপ্রসাদ অসহায়ের মতো বসে থাকে। অভয় ডক্টরকে নিয়ে গ্রামবাসীর সাথেই যায়। গাড়িতে অঘরী সুরিয়াকে বলে সে সময় অঘরীদের মন্ত্রেও তোমার কিছু হলো না, এটা কিভাবে সম্ভব? তখনই পাথরে লেগে সুরিয়াদের গাড়ি উল্টে যায়। আসলে পাশের গ্রামের লোকজন সুরিয়াকে আটকাতে রাস্তার মাঝে পাথর রেখেছে। পূজারীর কথা মতো একটা বৃত্ত করে তার তিল দিয়ে ভরাট করা হয়। বড় একটা কুড়ালে হাত কেটে নিজের রক্ত দিয়ে গ্রামকে বাঁচানোর কার্যক্রম শুরু হয়। সুরিয়ার জ্ঞান ফিরে আসে। সে অনেক কষ্টে গাড়ি থেকে বের হয়ে নিজেকে সামলে নিয়ে অঘরীকে বের করে। অঘরী দেখে চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে, মানে তাদের হাতে সময় কম। তখনই পাশের গ্রামের সবাই সুরিয়ার উপরে হামলা করতে আসলেই সুরিয়া অঘরীকে বলে আপনি তাড়াতাড়ি গিয়ে মন্দির খুলে নন্দিনীকে বাঁচান, আমি ওদেরকে সামলাচ্ছি। সুরিয়া গ্রামবাসীদেরকে বোঝায় যে তার গ্রামের উপরে কালো জাদু করা হয়েছে, সে কাউকে মারতে আসেনি। এইদিকে গ্রামের সবাই এক এক করে রক্ত দিচ্ছে। নন্দিনীর জন্য ডক্টরের অনেক কষ্ট হলেও সে কাঁদতে কাঁদতে নিজের রক্ত দেয়। অঘরী এসে মন্দির খুলে মহাযজ্ঞের আগুন জ্বালিয়ে মন্দিরের ঘন্টা বাজিয়ে দেয়। সুরিয়া উপায় না পেয়ে গাড়ির পেট্রোলের উপর আগুন ধরিয়ে দিলে গাড়ি ব্লাস্ট হয়ে যায়। সবাই ভয়ে পালিয়ে যায়। সুরিয়া দৌড়ে গ্রামে চলে আসলে পাশের গ্রামের লোক আর গ্রামে ঢুকতে পারে না। সুরিয়া অঘরীকে নিয়ে গ্রামে এসে সবাইকে বোঝায় নন্দিনীকে মারলে কোনো কিছু সমাধান হবে না, কারণ গ্রন্থ পাল্টে গিয়েছে। তারা যে প্রক্রিয়ার সমস্যা সমাধানের চেষ্টা করছে তাতে আরো সবার ক্ষতি হবে। কিন্তু সুরিয়া দেখে সবার চোখ সাদা হয়ে গেছে আর সবাই সোজা দাঁড়িয়ে আছে। অঘরী জানায় যেহেতু গ্রামবাসী তাদের রক্ত দিয়েছে, সেহেতু সবাই এখন শয়তানের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অঘরী চক্রের উপরে হাত দিয়ে বোঝার চেষ্টা করছিল তারা এখন কি করবে। তখনই সুরিয়া লোহার রড দিয়ে কাঠের বাক্সটি ভাঙতে গেলেই অঘরী তাকে আটায়, আর রডটি চক্রের মধ্যে পড়তেই নিমিষের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অঘরী বলে এটা মহা অগ্নি, এখানে গেলে জ্বলে যাবে। এই শয়তানের শক্তির সাথে আমার শক্তি পারবে না, কিন্তু আমি একে কিছুক্ষণ আটকাতে পারবো। একমাত্র তুমি এই গ্রামকে বাঁচাতে পারবে। তুমি এখন এই গ্রামের ভীরুপাক্ষা, মানে রক্ষক। এখানে গ্রামের সবাই আছে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এখন যে নেই সেই এসব নিয়ন্ত্রণ করছে। তুমি তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। সুরিয়া ভালো করে লক্ষ্য করে দেখে নন্দিনীর বাবা হরিপ্রসাদ সেখানে নেই। তাই সে তাড়াতাড়ি হরিপ্রসাদের বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকে। হরিপ্রসাদের সম্পূর্ণ বাসা অন্ধকার। এদিকে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই বাক্সের মধ্য থেকে কুমারের আত্মার জোরে জোরে বাক্স ধাক্কাতে থাকে। অঘরী তার তন্ত্রমন্ত্র শুরু করে দেয়। চারিপাশ কাঁপতে থাকে। বাক্স একা একাই ঘুরে দাঁড়িয়ে যায়। বাক্স ভেঙে নন্দিনী বের হয়ে এসে জোরে চিৎকার করতে থাকে। নন্দিনীর চোখ সাদা, তার মানে সে এখন কুমারের বশে আছে। অঘরী তার মন্ত্র দিয়ে নন্দিনীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কুমারের আত্মা অঘরীর মন্ত্র ভাঙার চেষ্টা করতে থাকে। অঘরী তার মন্ত্র বলে নন্দিনীকে তার দিকে এনে হাত ধরে নন্দিনীকে বশে আনতে গেলেই নন্দিনীর শরীরে থাকা কুমারের আত্মা উল্টা
তাকে বশ করে নেয়। সুরিয়া সারা বাসা খুঁজেও যখন হরিপ্রসাদকে পায় না তখনই বিদ্যুৎ চলে আসে। সুরিয়া লক্ষ্য করে পানির পাত্র পড়ে গেছে আর পানি গড়িয়ে পড়ছে। সে পাত্রটা ধরতে গেলেই একটা কাঠের ঢাকনার উপরে পা পড়ে। সুরিয়া ঢাকনা খুলে গুপ্ত একটা জায়গা পায়। সিঁড়ি দিয়ে কিছু দূরে নামার পর একটা রুম পায়, যে রুমে কালো জাদুর জিনিসপত্র দিয়ে ভরা এবং মেঝে দেখলে বোঝা যায় এখানে কেউ কালো জাদু করেছে। হঠাৎ একটা ছবির ফ্রেম দেখে তার উপরে ময়লা পরিষ্কার করতে গিয়ে চমকে যায়। সুরিয়া উপরে এসে দেখে হরিপ্রসাদ একটা রুমে বসে নন্দিনীর জন্য কাঁদছে। সুরিয়া প্রচুর রেগে জিজ্ঞেস করে ভেনকাটের পরিবারের চতুর্থ সদস্য কে ছিল, বলেন আপনি এত বড় একটা বিষয় আমার থেকে কেন লুকিয়েছেন। হরিপ্রসাদ বলে সেদিন ভেনকাটের বাসায় আত্মার ছায়া দূর করার জন্য যখন পূজারী পূজা করছিল আমি ঘরের মধ্যে কাউকে দেখতে পাই। ঘরে গিয়ে দেখলে দেখি ভেনকাটের ছোট মেয়ে বসে আছে, তার খিচুনি হচ্ছে। তাড়াতাড়ি মেয়েটির হাতে শক্ত কিছু দিতেই সে অজ্ঞান হয়ে যায়। গ্রামের সবার থেকে লুকিয়ে তাকে আমার বাসায় এনে নিজের মেয়ের পরিচয় বড় করেছি, কিন্তু আজ সবাই নিজেকে বাঁচাতে ওকে মেরে ফেলছে। সুরিয়া বলে আপনি কি করেছেন জানেন? গ্রামে হওয়া এই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে ভেনকাটের ছেলে কুমার। সে এই গ্রামের উপরে কালো জাদু করেছে আর মন্দিরের গ্রন্থ বদলে নকল বই রেখেছে। ভেনকাটের মেয়ে নন্দিনী, যাকে আপনি নিজের পরিচয় বড় করেছেন, এখন আমাদের নন্দিনীকে না বরং নন্দিনী থেকে গ্রামবাসীদেরকে বাঁচাতে হবে। এদিকে নন্দিনী অঘরীকে বসে এনে ছুরি মাটিতে ফেলে দিয়ে তন্ত্রমন্ত্র শুরু করে দেয়। অর্থাৎ আমরা যাকে শিকার ভাবছিলাম সেই আসলে শিকারী। নন্দিনী এই গ্রামের আসল শত্রু। নন্দিনীর চারিপাশে আগুন জ্বলতে শুরু করে। নন্দিনী একটা কাককে তার চক্রের মধ্যে এনে কাকের গায়ে আগুন ধরিয়ে দিতেই কাকটি গাছে গিয়ে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথেই অনেকগুলো কাক ওই গাছ ঘিরে উঠতে থাকে। গ্রামের সবাইকে সেই গাছের দিকে ঘুরিয়ে দিতেই সুরিয়া সেখানে পৌঁছে সবাইকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ সবাই এখন নন্দিনীর বশে। উপায় না পেয়ে সুরিয়া নন্দিনীকে বোঝানোর চেষ্টা করে সে যা করছে সেটা অন্যায়। নন্দিনী বলে অন্যায় তো করেছে এই গ্রামের লোক। সুরিয়া বোঝায় না নন্দিনী, তারা যা করেছে তা নিজেকে বাঁচানোর জন্য করেছে, দোষ ছিল তো তোমার বাবার। নন্দিনী রেগে গিয়ে বলে আমার বাবা সম্পর্কে বলার আগে তার সম্পর্কে জেনে নেওয়া দরকার ছিল। আসলে নন্দিনীর বাবা ভেনকাট তার স্ত্রী শান্তিকে অনেক ভালোবাসত। শান্তির প্যারালাইসিস হওয়ার পর ভেনকাট সব রকমের চিকিৎসা করায়, কিন্তু ডক্টররা জানায় শান্তি কোনোদিনই সুস্থ হতে পারবে না। তাই সে এবার প্রাকৃতিক ওষুধের সাহায্য নেওয়া শুরু করে। তাতেও যখন কোনো কাজ হয় না তখন ভেনকাট আথার্বা দেব সম্পর্কে জানতে পারে। এটা আসলে এমন একটা শাস্ত্র যেটা দুইটা বিখ্যাত ঋষির দল দ্বারা লেখা হয়েছিল। মানব জীবনের প্রতিটা পদক্ষেপকে সুন্দর এবং স্বাস্থ্যবান করতে কি কি করতে হয় তার সব মন্ত্র এতে লেখা ছিল। ভেনকাট খুব জলদি সে আথার্বা দেবের সকল শক্তির উপর নিয়ন্ত্রণ নিয়ে সব শক্তি দিয়ে একটা লকেট বানায়। সেই লকেটটি ভেনকাট শান্তিকে পরিয়ে বলে এই লকেট শান্তিকে খারাপ শক্তি থেকে রক্ষা করবে। এরপর সে তার সব চুল কেটে ফেলে মর্গে লাশ আনতে যায়, কিন্তু মর্গের কর্মী বলে যার মারা যাওয়ার কথা ছিল সে বেঁচে আছে। তখনই একটি অনাথ বাচ্চার লাশ আসলে ভেনকাট সেই লাশটি নিয়ে আসে। আথার্বা বিদ্যার তান্ত্রিক বিদ্যার মধ্যে একটা শক্তি আছে যেটা দিয়ে পরলৌকিক শক্তিদের আদেশ দেওয়া যায়। মানুষ মারা গেলে শরীরের কিছু অঙ্গে কিছু সময়ের জন্য জান থাকে। সেই অঙ্গগুলো মারা যাওয়ার আগেই কোনো আত্মা যদি সেই শরীরে দেওয়া হয় তাহলে মৃত লাশেও জীবন চলে আসবে। চোখ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই চোখের মাধ্যমে শান্তির আত্মা মৃত মেয়েটির শরীরে দিয়ে শান্তিকে মৃত মেয়েটির শরীরে জীবিত করবে। নন্দিনী আড়াল থেকে এই সব দেখছিল। ভেনকাটের মন্ত্র শেষ হওয়ার আগেই গ্রামবাসী তাদের উপরে হামলা করে। কেউ একবার জানতেও চায়নি ভেনকাট আসলে কি করছিল। গ্রামবাসী এসেই ভেনকাট এবং শান্তিকে গাছের সাথে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে। বাবা মায়ের এমন নির্মম মৃত্যু দেখে নন্দিনীর খিচুনি উঠে যায় আর সে মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে নন্দিনীর জ্ঞান ফিরলে বাবা মায়ের লাশ পুরানো ছাই দেখতে পায়। অসুস্থ আর ক্ষুধার্ত অবস্থায় 8 দিন নন্দিনী বাসার ভেতরেই ছিল। নন্দিনী তার ভাইয়ের অপেক্ষায় ছিল, কিন্তু সে আর আসেনি। হঠাৎ একদিন হরিপ্রসাদ এসে তাকে লুকিয়ে বাসা থেকে বের করে নিজের বাসায় আনে। নন্দিনী ধীরে ধীরে সেই গ্রামবাসীদের মাঝেই বড় হচ্ছিল। নন্দিনী যখন দেখে তার পিতামাতাকে নির্মমভাবে মারার পরও এদের কারোর মধ্যে কোনো অপরাধ বোধ নেই, তখন তার মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। তাই একদিন রাতে নন্দিনী তাদের বাসায় আসে। বাবা তাকে ছোটবেলায় মন্ত্র পড়া শেখাতো। এটা মনে করতে করতেই সেই মন্ত্র পড়তে শুরু করে। তখনই তার পেছন থেকে কুমার এসে একই মন্ত্র পড়তে থাকে। দুই ভাই বোন একে অপরকে দেখে কান্না করতে থাকে। তারা ঠিক করে এই গ্রামকে তারা শেষ করে দিবে। কুমারের সহায়তায় নন্দিনী আথার্বা দেব শেখে। এরপর সে মন্দিরের গ্রন্থের মতোই আরেকটি নকল গ্রন্থ বানিয়ে আসল গ্রন্থ সরিয়ে নকল গ্রন্থ রেখে দেয়। এরপর কাকের মাধ্যমে চুল এনে সিদ্ধার উপরে কালো জাদু করে তাকে মন্দিরে নিয়ে মেরে ফেলে। মন্দির বন্ধ করে দেওয়া হয়, কারণ মন্দির বন্ধ না হলে কালো জাদু কাজ করবে না। নন্দিনী বলে তারা দুই ভাই বোন মিলে এই গ্রামকে শ্মশান বানিয়ে তাদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। সুরিয়া বলে তোমার বাবা এই মন্ত্র শিখেছিল তোমার মাকে বাঁচাতে, কিন্তু তুমি সেই মন্ত্র মানুষকে মারার জন্য ব্যবহার করছো। গ্রামবাসী তো নিজের অজান্তেই এত বড় পাপ করেছে, তুমি তো সব
জেনে বুঝে করছো। তুমি যাদেরকে মেরেছো তার মধ্যে সুধা এবং পার্বতী দিদি তারা কেউই তোমার বাবার বিষয়ে জানতো না, তাহলে সবাইকে কেন মারছো? নন্দিনী কোনো কথাই শুনবে না, সে সবাইকে মারবে, কারণ কিছুক্ষণ আগেই এই গ্রামবাসী নিজেদের বাঁচাতে নন্দিনীকে মারতে চেয়েছিল। সুরিয়া বলে, ঠিক আছে, আমি তোমাদের দুই ভাই বোন এবং গ্রামবাসীদের মাঝে ঢাল হয়ে থাকবো। নন্দিনী বলে, তুমি এই গ্রামের কেউ না, যাও, চলে যাও। সুরিয়া বলে, তুমি আমাকে ভালোবাসো, তাই আমাকে মারতে পারবে না, তাই না? নন্দিনী কোনোভাবেই স্বীকার করে না যে সে সুরিয়াকে ভালোবাসে। তখনই নন্দিনীকে সুরিয়া বাধা দিচ্ছে দেখে কুমার রেগে নন্দিনী থেকে বের হয়ে সুরিয়াকে মারতে আসে, কিন্তু সুরিয়ার গলায় থাকা লকেটের কারণে পারে না। সুরিয়া বুঝে যায় নন্দিনীর দেওয়া লকেটের কারণে তার উপর কোনো মন্ত্রের প্রভাব পড়ে না, তাই সে সময় অঘরীর মন্ত্রেও তার হয়নি। সুরিয়া বলে, তোমার বাবা ভালোবেসে এই লকেট তোমার মাকে দিয়েছিল, তুমিও আমাকে এই লকেট দিয়েছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো। নন্দিনী বলে, হ্যাঁ ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসা আমাকে এই গ্রামের মানুষের উপরে প্রতিশোধ নেওয়া থেকে থামাতে পারবে না। আমি নিজেকে বলি দিয়ে গ্রামের সবাইকে শেষ করে দিব। বলেই মন্ত্র পড়তে শুরু করলে গ্রামবাসী আবারও সেই আগুনের দিকে এগিয়ে যায়। নন্দিনীর চারপাশের আগুনও ধীরে ধীরে তাকে ঘিরে ফেলে। সুরিয়া কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই বাধ্য হয়ে একটা চাকু দিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। রক্ত ছিটে আগুনে পড়তেই নন্দিনীর ধ্যান ভেঙে যায়। সে সুরিয়াকে বাঁচাতে দৌড়ে আসে। সুরিয়া নন্দিনীকে বলে, এই গ্রামবাসী আমার নন্দিনীকে বাঁচানোর জন্য 8 ঘন্টা দিয়েছিল, আমি এই গ্রামবাসীদেরকে মরতে দিতে পারি না, তুমি এদেরকে মাফ করে দাও। নন্দিনী বলে, তুমি যদি এদের বাঁচাতে চাও তাহলে আমার মন থেকে ওদের জন্য ঘৃণাকে মেটাতে হবে, তাই নিজের ভালোবাসাকে ভুলে আগে আমার মন থেকে ঘৃণাকে শেষ করতে হবে। বলেই সুরিয়াকে জড়িয়ে ধরে মন্ত্র পড়তে শুরু করে। এক এক করে সবাই আগুনে ঝাঁপ দিতে থাকে। হঠাৎ নন্দিনী থেমে যায়, কারণ সুরিয়া নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে নন্দিনীর পিঠে চাকু ঢুকিয়ে দিয়েছে। নন্দিনী শেষ একবার সুরিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সুরিয়া চাকু বের করলেই কুমারের আত্মা নন্দিনীর শরীর থেকে বের হয়ে যায়। সাথে সাথে গাছের উপরে উঠতে থাকা কাকগুলো আগুনে পুড়ে মারা যায় আর গাছের আগুন নিভে যায়। সবাই একসাথে মাটিতে লুটিয়ে পড়ে। সুরিয়া নন্দিনীর কাছে ক্ষমা চাইলে নন্দিনী সুরিয়াকে ক্ষমা করে দেয়। নন্দিনী মাটিতে লুটিয়ে পড়ে। সুরিয়া বিশ্বাস করতে পারছে না সে এটা কি করলো। কষ্টে চিৎকার করে কান্না করতে থাকে। নন্দিনীর লাশ দাফন করা হয়। সুরিয়া গ্রামের সবাইকে বলে, এই দুর্ঘটনায় কারোরই দোষ নেই, কারণ সম্পূর্ণ গ্রামই অন্ধবিশ্বাসে ডুবেছিল, যার কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে। এই ভুল যেন আর না হয়, তাই যেই বাসাকে আপনারা শ্মশান বানিয়ে রেখেছেন সেটাকে স্কুল বানান, এটাই প্রায়শ্চিত্ত করার একমাত্র উপায়। তাহলে শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এসব অন্ধবিশ্বাস থেকে দূরে থাকবে। বলেই সুরিয়ার চোখ খুললে দেখা যায় তার চোখের মণি নীল, তার মানে নন্দিনীর আত্মা এখন সুরিয়ার শরীরে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।